ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা নান নামে একটা মেয়েকে দেখতে পাই, যে তার স্বামীর জন্য আজ দুপুরের লাঞ্চ নিয়ে এসেছে। তবে যখনই সে তার স্বামীর অফিসে যাবে, তখন বাইরে থেকে সে শুনতে পায় তার স্বামী বেইচুয়ান টিনা নামের একটা মেয়েকে বলছে, চলো আমরা এই বাচ্চাটা রেখে দিই। টিনা বলে, কেন, তুমি কি এখন আর তোমার বউকে ভালোবাসো না? আগে তো বলেছিলে তুমি নাকি তাকে ছাড়া বাঁচবেই না। বেইচুয়ান বলে, তুমি তাহলে জেলাস? নান এই সব কথা শুনে সেখান থেকে সরাসরি বাড়িতে চলে আসে। এখানে এসে সবার প্রথমে সে তার স্বামীর আর নিজের ছবি বের করে। তখন তার মনে পড়ে যেদিন তাদের বিয়ে হয়েছিল সেদিন তারা দুজনেই অনেক খুশি ছিল। এরপর সে সবগুলো ছবিকে ডাস্টবিনে ফেলে দেয়। একটু পর তার স্বামী বেইচুয়ান ঘরে আসে আর বলে, তোমাকে যে আমি একটা জেট পেন্ডেন্ট দিয়েছিলাম সেটা কোথায়? সেটা এখনই আমাকে দাও, কারণ সেটা আমাদের বংশের একটা ঐতিহ্য। বাড়ির বড় ছেলেকে সেটা দেওয়া হয়। নান সেটা তাকে বের করে দেয়। বেইচুয়ান বলে, নিনার ছেলে হবে, তাই এটা আমাকে তাকে দিতেই হবে। তবে তুমি ভেবো না, যদিও ও আমার ছেলের মা হতে চলেছে, তবে শ্যান গ্রুপের প্রেসিডেন্টের স্ত্রী একমাত্র তুমিই থাকবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। নান মনে মনে ভাবতে থাকে, তবে আমি প্রেসিডেন্টের স্ত্রী হতে চাইনি, আমি শুধু তোমার সাথে থাকতে চেয়েছি। এরপর নিনা ওই জেট পেন্ডেন্ট দেখে অনেক খুশি হয়ে যায়। বেইচুয়ান নিজের হাতে তাকে সেটা পরিয়ে দেয়। পরদিন নান বেইচুয়ানকে ডিভোর্স এগ্রিমেন্ট ধরিয়ে দেয়। সে বলে, চলো আমরা ডিভোর্স নিয়ে নিই। বেইচুয়ান বলে, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? তুমি আমাকে ছাড়া বাঁচবে কি করে? তুমি ভুলে যেও না, তোমার বয়স এখন 31, তুমি এখন 21 বছরের নও। তুমি নিজে মা হতে পারবে না। নিনা আমাদের বাচ্চার মা হতে চলেছে। অন্তত আমার বংশ তো এগিয়ে যাবে, তাই না? এটা নিয়ে তোমার রাগ করার কি আছে? তবে তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? সারা জীবন তুমি কি শিখেছো বলো? শুধুমাত্র কেনাকাটা করা, রান্না বান্না করা, ঘর পরিষ্কার করা, এগুলো ছাড়া তুমি আর কি পারো? তুমি আমাকে ছেড়ে বাঁচবে কি করে? খাওয়ার টাকা পর্যন্ত তুমি জোগাড় করতে পারবে না। তাছাড়া তুমি কোনোদিন বাচ্চাও জন্ম দিতে পারবে না। কোনো পুরুষ যে তোমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করবে সেটাও পারবে না, কারণ তুমি বাচ্চাই জন্ম দিতে পারবে না। তাহলে তুমি কিসের গৌরব দেখাচ্ছ? নান মনে মনে বলছিল, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি আমাকে এইভাবে কথা শোনাতে পারবে। আমার ভালোবাসা এখন আমার কাছে একটা ধারালো অস্ত্রের মতো হয়ে গেছে, যেটা তিলে তিলে আমাকে ক্ষয় করে দিচ্ছে। সে বলে, আমি কেন মা হওয়ার ক্ষমতা হারিয়েছি তা তো তুমি ভালো করেই জানো। তোমাকে বাঁচাতে গিয়েই সেটা হয়েছে। তবে বেইচুয়ান সেটা স্বীকার করে না। নান বলে, ঠিক আছে, আর কথা বলার প্রয়োজন নেই, তুমি সাইন করে দাও। বেইচুয়ান তখন সেখানে সাইন করে দেয়। এরপর নান নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়। বেইচুয়ান বলে, তুমি সত্যিই চলে যাচ্ছ? দেখো, আমি কোনো ছোটোখাটো মানুষ নই। তুমি যদি আমাকে বলো, আমি এই বাড়িটা তোমাকে লিখে দিতে পারি। তোমার প্রয়োজনীয় সকল জিনিসপত্র আমি তোমাকে দিতে পারবো, মাসে মাসে তোমার খরচ আমি দিতে পারবো। তুমি শুধু একবার বলো তোমার কি চাই। নান বলে, তোমার হাতের বইটা, ওটা আমাকে দিয়ে দাও। বেইচুয়ান বলে, শুধুমাত্র এই নোট বইটা? এটা দিয়ে তুমি কি করবে? আমি তোমাকে আবার জিজ্ঞেস করছি। তবে নান বলে, আমি শুধুমাত্র তোমার হাতের নোট বইটাই চাই। সে মনে মনে বলছিল, কারণ এটাতে আমাদের আগের স্মৃতি লেখা আছে। বেইচুয়ান সেটা ফেলে দেয়। নান যখন সেটা তুলতে চায়, তখন বেইচুয়ান আবার সেটা ধরে ফেলে আর বলে, তুমি ভালোভাবে ভেবে দেখো, তুমি কি সত্যি আমার সঙ্গে এরকম ব্যবহারই করতে চাও? তাদের টানাটানিতে বইটা ছিঁড়ে যায়। দুই টুকরা দুই পাশে গিয়ে পড়ে। নান মনে মনে বলছিল, বেইচুয়ান, আমি এখন তোমাকে ঘৃণা করি। এই বলে সে ওই বইয়ে হাত দেয়। এদিকে নান হাত দেয় আর অন্যদিকে বেইচুয়ান আরেক পাতায় হাত দেয়। আর এরপরই সিন কাট হয়ে যায়। নান দেখতে পায় সে একটা ওয়াশরুমে আছে। সে মনে মনে বলতে থাকে, আমি তো বেইচুয়ানের বাড়িতে ছিলাম, হঠাৎ করে এখানে আসলাম কি করে? তখন সে ফোন বের করে দেখে সে 13 বছর আগে চলে এসেছে। অন্যদিকে বেইচুয়ানও বুঝতে পারে সে আবার অতীতে ফিরে এসেছে। ঠিক সেই দিনে ফিরে এসেছে যেই দিন সে নানকে প্রপোজ করেছিল। নান আয়নায় নিজেকে দেখে বলতে থাকে, আমার এখনও অল্প বয়স আছে, আমার চেহারা সুন্দর আছে, আমার শরীরও এখন আগের মতো সুস্থ আছে। এইবার আমি এই জীবন আর নষ্ট হতে দেব না। এরপর যখন সে আসছিল, তখন সে শুনতে পায় একটা রুমের ভেতরে একজন লোক তার বাকি লোকেদেরকে কিছু জিনিসপত্র 808 নম্বর রুমে পাঠাতে বলেছে একটু পরে। নান ভালোভাবে লোকটাকে দেখছিল, তার কাছে লোকটাকে পরিচিত মনে হচ্ছিল। তখনই একটা মেয়ে এসে বলে, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি চলো, বেইচুয়ান তোমাকে প্রপোজ করবে। সে জোর করে তাকে ভেতরে নিয়ে যায়।
বেইচুয়ানকে তার এক বন্ধু সামনে নিয়ে আসে, তাকে প্রপোজ করতে বলে। বেইচুয়ান ফুল হাতে নিয়ে বলে, আজ আমার জীবনের অনেক বড় একটা দিন, কারণ আমি বেইজিংয়ের সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। এই জন্য আমি একজনকে ধন্যবাদ দিতে চাই। তাই আমি ভাবলাম আমি নিজের মনের কথা বলে তাকে ধন্যবাদ প্রকাশ করি। আমি তোমাকে পছন্দ করি। এই বলে সে নিনার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি। নিনা, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? সবাই তখন ভীষণ অবাক হয়ে যায়। বেইচুয়ানের এক বন্ধু বলে, তুমি এসব কি বলছো? তুমি তো আজ নানকে প্রপোজ করার কথা। বেইচুয়ান বলে, ওর মতো একটা ইউজলেস মেয়েকে আমি কেন ভালোবাসতে যাব? নিনা সাথে সাথেই তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। বেইচুয়ানের বন্ধু বলে, তুমি এসব কি বলছো? নানের কারণেই তুমি বেইজিংয়ে চান্স পেয়েছো। নান, তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? তোমরা কথা বলে সেটা মিটমাট করে নাও। নিনা বলে, কিসের কথা? কিছু মানুষ আছে যারা সবসময় নিজেদেরকে অনেক বড় মনে করে। বেইচুয়ান ওকে পছন্দ করে না। তখনই বলা হয় স্কুল চেয়ারম্যানের পক্ষ থেকে অনেকগুলো উপহার এসেছে। নান দেখতে পায় যে ঘড়িটা বেইচুয়ানকে উপহার দেওয়া হয়েছে সেটার দাম কম হলেও 5 লাখ টাকা হবে। এত দামি ঘড়ি স্কুল চেয়ারম্যান কেন একটা ছেলেকে দেবে? নিনা বলে, চলো আমি তোমাকে আজ এক ইম্পর্টেন্ট লোকের সঙ্গে দেখা করাতে নিয়ে যাই। এরপরেই সে তার বাবার সঙ্গে বেইচুয়ানকে পরিচয় করাতে নিয়ে যায়। এটা হলো নিনার বাবা, যার নাম রবার্ট। রবার্ট বেইচুয়ানকে দেখে অনেক খুশি হয়। আড়াল থেকে নান রবার্টকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ একদিন সে বেইচুয়ানের মাকে রবার্টের ছবি হাতে নিয়ে বলতে দেখেছিল, হৃদয়হীন পুরুষ, তুমি দেখেছো আমাদের ছেলে এখন কত বড় সিইও হয়েছে? তুমি ভেবেছিলে আমার জীবন হয়তো অনেক কষ্টে যাবে, তবে দেখেছো আমি এখন তোমার সমান ভালো আছি। বর্তমানে রবার্ট বেইচুয়ানকে বলে, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তাই তোমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। নান মনে মনে বলছিল, আমি হয়তো বেশি ভাবছি, কারণ বেইচুয়ানের বাবা বেইচুয়ান ছোট থাকতেই মারা গেছে, সে এখানে কি করে আসবে? নান যখন বাইরে চলে আসে তখন তাকে পেছন থেকে বেইচুয়ান ডাক দেয়। সে বলে, দেখো আমরা দুজনেই যখন নতুন করে আবার জীবন সাজানোর সুযোগ পেয়েছি, তাহলে এইবার আমরা একজন আরেকজনকে ছেড়ে দিই। নান বলে, ভালো, তাহলে তুমি আর আমার সঙ্গে কথা বলতে এসো না। বেইচুয়ান ভীষণ অবাক হয়ে যায়। তখনই নিনা সেখানে আসে। বেইচুয়ান দেখতে পায় নান সেখান থেকে চলে গেছে। বেইচুয়ান মনে মনে বলছিল, নান এতটা শান্ত কি করে থাকতে পারে? ওর চোখের সামনে আমি অন্য একটা মেয়েকে প্রপোজ করেছি, ওর কি খারাপ লাগছে না? এদিকে নান বাড়িতে আসলে দরজার বাইরে থেকে শুনতে পায় তার মা আর বাবা তাকে নিয়ে কথা বলছে। তার বাবা বলছিল, আমি আমাদের মেয়ের জন্য অনেকগুলো উপহার এনেছি, হাজার হলেও ও বেইজিং শহরে এত বড় একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। নান মনে মনে বলছিল, 13 বছর আগে যখন আমি বেইজিংয়ে চলে যাই, তার কয়েক মাস পরেই আমার বাবা মা দুজনে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। 13 বছর পর আমি তাদেরকে দেখতে পারবো। আমি ভাবতেই পারছি না আমি কিভাবে তাদের কাছে যাব। নানের বাবা বলছিল, আমাদের মেয়ে সব দিকেই ভালো, শুধুমাত্র বয়ফ্রেন্ড খোঁজার বেলায় ভালো না, ছেলেটা একদমই ভালো না। এরপর নান ভেতরে যায়। তার বাবা মাকে চোখের সামনে জীবন্ত অবস্থায় দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। তার মা জিজ্ঞেস করে, কি হয়েছে হঠাৎ করে, কেউ কি কিছু বলেছে? তার বাবা বলে, তোমার ওই ফালতু বয়ফ্রেন্ড তোমাকে আবার বুলি করেছে নাকি? নান বলে, না, তেমন কিছুই না, আর তাছাড়া আমি এখন আর ওকে পছন্দ করি না। এরপর তারা একসঙ্গে বসে। নানের বাবা বলে, একটু আগে তোমার জন্য তোমার অনেকগুলো বন্ধুরা গিফট রেখে গেছে, তাদের মধ্যে একজনের গলা থেকে নেকলেস খুলে পড়ে গেছে, তুমি তাকে এটা দিয়ে দিও। নান নেকলেসটা দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ আগের বার যখন তার বাবা মার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন সে যখন ওই জায়গায় গিয়েছিল, ওই সময় পুলিশ তাকে এই নেকলেসটা দিয়েছিল এবং বলেছিল এটা এই জায়গায় পাওয়া গেছে। নান তার বাবাকে জিজ্ঞেস করে, এটা কার নেকলেস? তার বাবা বলে, তোমার ওই বান্ধবীর নাম নিনা। এরপর ঘরে বসে নান ওই নেকলেসটা দেখে ভাবছিল, তার মানে আমার বাবা মায়ের কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। নিনা, এইবার আমি তোমাকে ছাড়বো না। পরদিন স্কুলে বেইচুয়ান নিনার সাথে বসেছে এবং সে অনেক আদর করে নিনাকে খাবার খাইয়ে দিচ্ছিল। সবাই বলাবলি করছিল, একদিন আগেও ও আর নান খুব ভালো বন্ধু ছিল, আমাদের সবাইকে বলতো ও নাকি নানের সঙ্গে সম্পর্কে থাকবে, তাহলে হঠাৎ করে নিনার সঙ্গে কেন আছে? কয়েকজন বলে, আরে ও নানের সঙ্গে থেকেছে শুধুমাত্র যাতে ওর রেজাল্ট ভালো হয় আর ও বেইজিংয়ে যেতে পারে। এখন ওর উদ্দেশ্য পূরণ হয়েছে, এখন হয়তো নানকে ছেড়ে দিয়েছে।
তাছাড়া নিনা অনেক বড় লোকের মেয়ে, নানের চাইতে ওর সঙ্গে থাকলেই ওর ভবিষ্যৎ ভালো। তখনই নান সেখানে আসে আর সে সামনের সিটে বসে পড়ে। নিনা মনে মনে বলছিল, আমাদের দুজনকে একসঙ্গে দেখেও ও কোনো কিছু বলছে না কেন। সে তখন বলে, আরে এটা তো আমাদের টপার ম্যাডাম চলে এসেছে। কি ব্যাপার, তুমি কি বেইচুয়ানকে কংগ্রাচুলেশনস করতে এসেছো যে ও এত বড় একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে? তখনই ক্লাসে টিচার আসে। সবাই বলতে থাকে, স্যার তাড়াতাড়ি করে বলুন বেইজিংয়ে কে চান্স পেয়েছে। তখন তাদের স্যার বলে, বিজনেস ডিপার্টমেন্টে আমাদের স্কুল থেকে একমাত্র একজনই চান্স পেয়েছে, আর সেটা হলো বেইচুয়ান। তবে আমাদের স্কুল থেকে আরেকজন চান্স পেয়েছে, সেটা হলো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তার নাম নান। নিনা বলে, এটা কি করে সম্ভব, ও কি করে চান্স পেল? নান বলে, কেন, তোমার কোনো সমস্যা আছে? বেইচুয়ান বলে, তুমি কেমিস্ট্রি মেজরে কিভাবে গেলে? তুমি তো বিজনেস পছন্দ করতে, তাই না? নান বলে, তুমি ভুল জানো, আমি কখনোই বিজনেস পছন্দ করতাম না। তখন দেখানো হয় আগের বার তারা দুজন একসাথেই ছিল। বেইচুয়ান বলেছিল, নান, যদি তুমি আর আমি একই মেজরে থাকতাম তাহলে খুব ভালো হতো, আমরা দুজন সারাদিন একসাথে থাকতে পারতাম। এই কারণেই নান তার ডিপার্টমেন্ট বদলে ফেলেছিল, যাতে সে বেইচুয়ানের সঙ্গে থাকতে পারে। বর্তমানে ক্লাসের সবাই বলে, এটা আবার কেমন কথা, পুরো স্কুল জানে যে নান কেমিস্ট্রিতে ভালো, অথচ বেইচুয়ান জানে না। নান মনে মনে বলছিল, সত্যি কথা, সবাই জানে যে আমি কেমিস্ট্রিতে অনেক ভালো ছাত্র, কিন্তু একমাত্র তুমিই জানো না। এরপর নান যখন বাড়িতে আসে তখন দেখতে পায় বাড়িতে বেইচুয়ানের মা এসেছে। সে বলে, আন্টি, আপনি এখানে কি করছেন? বেইচুয়ানের মা বলে, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি, তোমার কারণেই তো বেইচুয়ান এত বড় একটা ইউনিভার্সিটিতে চান্স পেল। আগামীকাল ওর উদ্দেশ্যে আমি একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, তোমাকে কিন্তু সেখানে আসতেই হবে। নান মনে করে আগের জন্মে একদিন সে তার আর তার ছেলের কথা শুনে ফেলেছিল, যেখানে এই মহিলা তার ছেলেকে বলছিল, নান কোনোদিনও বাচ্চা জন্ম দিতে পারবে না, তুই ওকে রেখে কি করবি আমি জানি না, তুই এখনই ওকে ডিভোর্স দিয়ে দে, আর দেখিস ও যাতে ডিভোর্সের পর কোনো কিছুই না পায়। বেইচুয়ান বলে, এই নিয়ে তুমি চিন্তা করো না, এই কোম্পানির 1 টাকাও ও পাবে না। বর্তমানে নান বলতে থাকে, এদের সবারই যে 2টা করে চেহারা তা আমি আগে জানতাম না। সে বলে, আমাকে ক্ষমা করবেন আন্টি, আমি একটু ব্যস্ত আছি, আমি অনুষ্ঠানে যেতে পারবো না। বেইচুয়ানের মা বলে, দেখো তুমি একটু ভালো ছাত্র, তাই তোমাকে আমি এভাবে বলছি, তাছাড়া ভবিষ্যতে তোমরা দুজন একই ডিপার্টমেন্টে থাকবে, তাই তোমাদেরকে তো সম্পর্ক ভালো রাখতেই হবে, তাই না? নান বলে, আপনি ভুল ভাবছেন, আমি আর বেইচুয়ান একই ডিপার্টমেন্টের নই, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে জয়েন হয়েছি। বেইচুয়ানের মা বলে, এটা তুমি কি বলছো, তুমি একটা মেয়ে মানুষ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে কি করবে? দেখুন আপনার মেয়েকে বোঝান, এভাবে করলে ভবিষ্যতে ভালো কোনো স্বামী পাবে না। সে মনে মনে বলছিল, তাহলে তো ও আমার ছেলের থেকে অনেক দূরে এগিয়ে যাবে, এটা আমি কখনোই দেখতে পারবো না। নানের মা বলে, আমার মেয়ে তার যা খুশি তাই করবে, তাতে আপনার কোনো রায় দেওয়ার কোনো প্রয়োজন আছে? বেইচুয়ানের মা বলে, ঠিক আছে, পরে আবার যখন ভালো কোনো ছেলে না পাবেন তখন আমাদের হাতে পায়ে ধরতে আসবেন না। নানের বাবা এসে বলে, নান, মেহমানকে বাইরে দিয়ে আসো। নান এরপরে তাকে এগিয়ে দেয়। বেইচুয়ানের মা বাড়িতে আসলে বেইচুয়ান জিজ্ঞেস করে, মা কি হয়েছে? তার মা বলে, ওই নান এখন নিজেকে কি মনে করছে, আজ ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কয়দিন পর তো ঠিকই আবার তোর হাতে পায়ে ধরতে চলে আসবে। কি বলতো জানি, ও তোকে অনেক ভালোবাসে। বেইচুয়ান বলে, মা এইসব কথা বলো না, নিনা ভুল বুঝবে। তার মা বলে, হ্যাঁ তাই তো, ওকে আমরা ভুলে যাব, তুই তো এখন এই শহরের সব থেকে ধনী মেয়ে নিনাকে পটিয়েছিস, তাই না? নানকে দিয়ে আমরা কি করব? এরপর সে ভেতরে চলে যায়। বেইচুয়ান তখন তার মায়ের পার্সের ভেতর একটা ছবি পায়, যে ছবিটা নষ্ট করা ছিল। তার মা এসেই সেটা হাত থেকে নিয়ে নেয়। বেইচুয়ান জিজ্ঞেস করে, এটা কে? তার মা বলে, কে আবার? তোর ওই হার্টলেস বাবা। বেইচুয়ান, শুনলাম তুই নাকি টেকনিক্যাল টিমে জয়েন হবি, তারা নাকি তোর সঙ্গে কোলাবোরেশন করতে রাজি হয়েছে। বেইচুয়ান বলে, হ্যাঁ মা, সেটা অবশ্যই আমি পাবো, তবে ওই কোম্পানির প্রধান মিস্টার স্মিথ বেশি নামডাক পছন্দ করে না, তাই কোলাবোরেশন হওয়ার আগে তুমি এই কথা কাউকেই জানাবে না, ঠিক আছে? তার মা তখন ছবিটা হাতে নিয়ে বলতে থাকে, রবার্ট, যখন আমার ছেলে বড় প্রেসিডেন্ট হয়ে যাবে তখন আমি তোমাকে বোঝাবো আমাদেরকে ছেড়ে দিয়ে তুমি কত বড় ভুল করেছো। অন্যদিকে বেইচুয়ান মনে মনে বলছিল, আগের জন্মের সব কিছুই আমার মনে আছে, তাই এইবার আমি আমার রিপোর্ট আরও ভালো করে বানাতে পারবো। এদিকে দেখা যায় টেক গ্রুপের সামনে নান তার রিপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে।
টেক গ্রুপের মালিক মিস্টার স্মিথ বলে, দেখো তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য আবার চলে এসেছো। আমি তোমার বয়ফ্রেন্ডের রিপোর্ট দেখেছি, সেটা আমার কাছে পছন্দ হয়নি। নান বলে, আপনি ভুল করছেন, আমি আমার বয়ফ্রেন্ডের জন্য আসিনি, আমি আজ নিজের জন্য এসেছি। তখন দেখানো হয় সে প্রায়ই রিপোর্ট নিয়ে মিস্টার স্মিথের কাছে আসতো। মিস্টার স্মিথ রিপোর্ট দেখতে চাইতো না। নান বলে, আজকের রিপোর্টটা আপনি একটু দেখুন। মিস্টার স্মিথ রিপোর্ট দেখে বলে, এটা সত্যি তোমার বয়ফ্রেন্ড বানিয়েছে? তখন নান কল্পনা করে আসলে এই পুরো রিপোর্ট গতকাল রাতে সারা রাত বসে বসে সে তৈরি করেছে। তবে সে বলে যে এটা তার বয়ফ্রেন্ড বানিয়েছে। মিস্টার স্মিথ তখন তার সঙ্গে কোলাবোরেশন করতে রাজি হয়ে গিয়েছিল। বর্তমানে মিস্টার স্মিথ তার রিপোর্ট দেখে খুশি হয়ে যায় আর তার সঙ্গে কাজ করতে চায়। এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমাদেরকে বেইচুয়ানের পার্টি দেখানো হয়, যেখানে তার বন্ধুরা বলছিল, তুমি তো আসলেই অনেক ট্যালেন্টেড। একে তো বেইজিংয়ের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, এখন আবার এত বড় টেক কোম্পানিতে কোলাবোরেশন করতে চাইছো। তুমি তো ভবিষ্যতে অনেক এগিয়ে যাবে। এভাবেই প্রত্যেকে বেইচুয়ানকে কংগ্রাচুলেশনস জানাচ্ছিল। বেইচুয়ান নিনাকে আলাদা এনে বলে, আমি তো তোমাকে বলেছিলাম এই ব্যাপারে অন্য কাউকে না জানাতে। নিনা বলে, না জানানোর কি আছে, এমনিতেও তুমি ছাড়া এই প্রপোজাল আর কে পাবে বলো। তখনই দেখা যায় নান সেখানে এসেছে। বেইচুয়ান মনে মনে বলছিল, আমি তো ওকে পছন্দ করি না, তাহলে ওকে দেখলে আমার এমন কেন লাগে। সে এরপর তাকে ডাক দেয় আর বলে, দেখো তুমি পার্টিতে এসেছো তাতে আমার কোনো সমস্যা নেই, তবে গতকাল তুমি আমার মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছ, তাই তোমার আগে আমার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। নিনা বলে, দেখো নিজেদের ঝগড়া নিয়ে তুমি বড়দের সঙ্গে ঝগড়া করবে, এটা তো ঠিক না, তাই না? তোমার তো সরি বলা উচিত। নান বলে, হ্যাঁ সত্যিই সরি বলা উচিত, তবে আমার না, বলা উচিত বেইচুয়ানের। বেইচুয়ান, তোমার মা আমাদের বাড়িতে এসে ঝামেলা করেছে, এখন আমি একটা কাজে এসেছি, এখানে তুমি আমার সঙ্গে ঝামেলা করছো, তোমার কি সরি বলা উচিত না? আর তাছাড়া আমি তোমার পার্টিতে আসিনি, আমি মিস্টার স্মিথের সঙ্গে দেখা করতে এসেছি। বাকিরা সবাই তখন হাসতে থাকে। তারা বলে, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? মিস্টার স্মিথ তোমার সঙ্গে কেন দেখা করবে? নিনা ধীরে ধীরে তার কাছে যায় আর তার হাত ধরে বলে, দেখো বেইচুয়ানের কাছে ক্ষমা চেয়ে নাও, আমরা তো একই ক্লাসে পড়ি, তাই না? এরপর সে নিজে নিজে পড়ে যায় আর বলে, আমি তো ভালো কথাই বললাম, তুমি আমাকে ধাক্কা কেন দিলে? বেইচুয়ান বলে, নিনা ভালো জেনে তোমার কাছে গেছে, তুমি তাকে ধাক্কা দিয়েছো, এখন তোমার তার কাছে সরি বলতেই হবে। নান বলে, প্রথম কথা আমি ওকে ধাক্কা দেইনি, দ্বিতীয় কথা আমি তোমার পার্টিতে আসিনি, আমি সত্যিই মিস্টার স্মিথের সঙ্গে কথা বলতে এসেছি। নিনা চলে যেতে চাইলে বেইচুয়ান বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি সরি না বলে এখান থেকে এক পাও নড়তে পারবে না। এরপর সে তার কাছে এসে বলে, তুমি যদি আজ ওর কাছে ক্ষমা না চাও, আমি সবাইকে বলে দেব যে একদিন তোমাকে অনেকগুলো গুন্ডা ধরেছিল। এভাবে আমার দিকে তাকিও না, তুমি আমাকে বাধ্য করেছো। নান বলে, আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না তুমি যে এতটা খারাপ। এরপরেই সবার ফোনে SMS আসে। নিনা বলতে থাকে, দেখার প্রয়োজন নেই, আমি জানি এটা তো আমাদের বেইচুয়ানই পাবে। তবে তারা বলে যে না, এখানে তো বেইচুয়ানের নাম লেখা নেই। বেইচুয়ান ফোন বের করে দেখে সেখানে নাম লেখা নানের। বেইচুয়ান বলতে থাকে, এটা কি করে সম্ভব? তারা সবাই বলে, তাই তো, এটা কিভাবে সম্ভব? তোমার কাছে তো একটা স্মার্টফোনও নেই, তুমি কিভাবে এত বড় প্ল্যান সাজালে? বেইচুয়ান বলে, দেখো নান, আমি জানি না তুমি কিভাবে মিস্টার স্মিথের মন জয় করেছো, তবে এই জায়গা তোমাকে আমার জন্য ছেড়ে দিতে হবে। ওনার সঙ্গে কোলাবোরেশন করব একমাত্র আমি, কারণ সব দিক থেকে আমি তোমার থেকে স্মার্ট। নিনা বলে, সত্যি কথা, এই জায়গাটা বেইচুয়ানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই তুমি এই জায়গাটা ওর জন্য ছেড়ে দাও, মিস্টার স্মিথের সঙ্গে ওকে কোলাবোরেশন করতে দাও। নান বলে, কেন? আমার নিজের যোগ্যতায় আমি এই জায়গা অর্জন করেছি, তাহলে আমি সেটা ওকে কেন দেব? বেইচুয়ান বলে, তুমি যত যাই করো, তুমি কোনোদিন আমাকে টপকে উঠতে পারবে না। তুমি ভুলে যেও না, আমি হব একদিন সবচেয়ে বড় কোম্পানির প্রেসিডেন্ট, আমি হব এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। তখনই একজন বলে ওঠে, তোমার সাহস তো অনেক ভালো। দেখা যায় এটা ছিল রবার্ট। নিনা তার বাবাকে দেখে অনেক খুশি হয়। তার বাবা বলতে থাকে, ছেলে, তোমার কথাবার্তা আমার খুবই পছন্দ হয়েছে, আমি জানি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। নিনা বলে, বাবা জানো, বেইচুয়ান এত কষ্ট করে একটা কোলাবোরেশন করতে চেয়েছে, কিন্তু সেই জায়গাটা নান নিয়ে নিয়েছে। রবার্ট নানকে বলে, তোমাকে দেখতে তো অল্প বয়স লাগে, আবার তুমি নাকি অনেক ভালো ছাত্র, কিন্তু তুমি এরকম একটা কাজ কি করে করতে পারলে? তোমার বাবা মা জানে তুমি যে এত খারাপ? নান বলে, আমি যত খারাপই করি না কেন,
আপনার মতো নীচ আমি কোনোদিনও হতে পারবো না। তখন দেখানো হয় একদিন কতগুলো গুন্ডারা নানকে হেনস্থা করছিল। তখন নিনা তার বাবাকে ফোন করে বলে, বাবা, আমার ক্লাসের একটা মেয়ে সবসময় টপ করে, ওকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি কতগুলো গুন্ডা ভাড়া করেছি, তুমি তাদেরকে দেখে নিও, ঠিক আছে? সে মনে মনে বলছিল, আপনার কারণেই আপনার মেয়ে এত বড় একটা অন্যায় করার পরেও এখনো নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। নিনা বলে, তুমি নিজেকে কি মনে করছো? তুমি আমার বাবার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। তার বাবা বলে, আচ্ছা, তোমাকে উত্তর দিতে হবে না, ওর মতো বেয়াদব মেয়েকে কেউ না কেউ অবশ্যই শিক্ষা দেবে। তখনই মিস্টার স্মিথ সেখানে আসে। নিনা বলে, এবার তোমার মিথ্যাটা ধরা পড়ে যাবে, তখন দেখি তোমাকে কে বাঁচায়। মিস্টার স্মিথ সেখানে আসলে নিনা বলে, আপনি নিশ্চয়ই কোলাবোরেশনের কথা বলতে এসেছেন? সে বলে, হ্যাঁ। বেচওয়ান বলে, মিস্টার স্মিথ, আমার নাম বেচওয়ান, আমি আপনাকে সর্বপ্রথম আমার প্রপোজাল দিয়েছিলাম, তবে আমার ভাগ্য খারাপ, কেউ একজন আমার জায়গাটা কোনোভাবে নিয়ে নিয়েছে। মিস্টার স্মিথ বলে, কোলাবোরেশনের স্পট আমি নিজে দিয়েছি, সেটা অন্য কেউ কী করে ছিনিয়ে নিল? এই হলো আমাদের নতুন পার্টনার, যার সঙ্গে আমি নতুন একটা টেক কোলাবোরেশনে কাজ করব। রবার্ট বলে, আপনি ভালোভাবে ভেবে নিয়েছেন তো? মিস্টার স্মিথ বলে, দেখুন, আমার বিষয়ে আপনাকে ভাবতে হবে না, আমি খুব ভালো মতো ভেবে আমার ডিপার্টমেন্টের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। বেচওয়ান বলে, অসম্ভব, এটা তো কোনোভাবেই সম্ভব না। নান, নিশ্চয়ই তুমি আমার প্রপোজাল চুরি করেছ। নিনা বলে, তুমি এই কাজটা কি করে করতে পারলে? এত বড় একটা প্রপোজাল তুমি চুরি করে নিলে? সবাই তখন বলতে থাকে, আমরা তো ভাবতেই পারছি না যে নান প্রপোজাল চুরি করেছে। নান বলে, বেচওয়ান, তোমার মনে হচ্ছে আমি তোমার প্রপোজাল চুরি করেছি? তাহলে বলো তো, তোমার প্রপোজালের আসল মেথডটা কী ছিল? সে বলে, কি আর থাকবে, রিটেন কন্টেন্ট। নান বলে, আর আমার প্রপোজালের মেইন থিম হলো ভিডিও কন্টেন্ট। প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ নিউজ পেপারে এবং বিভিন্ন ওয়েবসাইটে লিখে দেওয়ার চাইতে যদি আমরা ভিডিও আকারে পেশ করি, বিভিন্ন লাইভ স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তাহলে সেটাতে আমাদের খরচও কমবে এবং সময়ও বাঁচবে, আর এতে প্রচারও ভালো হবে। মিস্টার স্মিথ বলে, ঠিক কথা, আর এই কারণেই আমার নানের প্রপোজাল পছন্দ হয়েছে, আর আমি তার প্রপোজালই সিলেক্ট করেছি। আর তার চেয়েও বড় কথা, বেচওয়ান, তুমি ভালো করেই জানো আমি লো প্রোফাইল পছন্দ করি, মানুষের বেশি হাঙ্গামা আমার পছন্দ না, কিন্তু তুমি আমার সঙ্গে কোলাবোরেশন করার আগেই ঢাক ঢোল পেটানো শুরু করে দিয়েছো, তুমি আমাকে খুবই হতাশ করেছো। এই বলে সে চলে যায়। তখন সবাই বলতে থাকে, ও তার মানে উনি বেচওয়ানকে রিজেক্ট করে দিয়েছে নিনার কারণে, কারণ নিনা সবাইকে এই বিষয়ে আগেই জানিয়ে দিয়েছে। নিনার বাবা বলে, সত্যি কি তুমি সবাইকে এই বিষয়ে আগেই জানিয়ে দিয়েছিলে? নিনা বলে, বাবা, আমি তো বুঝতে পারিনি, আমি ভেবেছি বেচওয়ান ছাড়া এই প্রপোজাল আর কে বা পাবে, তাই আমি সবাইকে আগে থেকেই জানিয়ে দিয়েছি। তার বাবা তখন তাকে বকা দেয়। সে বলে, এরকমটা আর কখনোই করবে না। এরপর সে সেখান থেকে চলে যায়। বেচওয়ান নানকে বলে, আমাকে এভাবে অপমান হতে দেখে তোমার নিশ্চয়ই অনেক ভালো লাগছে। নান বলে, একদমই না, কারণ আমার এতে কিছুই আসে যায় না। এই বলে সে চলে যায়। নিনা বলে, মিস্টার স্মিথ এখনও অনেক দূরে যায়নি, তুমি তার সঙ্গে গিয়ে একটু কথা বলো। বেচওয়ান বেরিয়ে যায়। অন্যদিকে রবার্ট যখন বের হয়ে যাচ্ছিল, তখন বেচওয়ানের মায়ের সঙ্গে তার দেখা হয়। বেচওয়ানের মা বলে, এটা আমার ছেলের ইভেন্ট, তুমি এখানে কি করছো? রবার্ট বলে, তোমার ছেলে? সে তখন আরও অনেকগুলো কথা বলে, তবে সেগুলো আমাদেরকে শোনানো হয় না। এরপর সে বেচওয়ানের মাকে একটা ধাক্কা দিয়ে চলে যায়। এটা আবার বেচওয়ান দেখে ফেলে। সে বলে, মা, কি হয়েছে? তার মা বলে, কিছুই না, একটা পুরনো লোকের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। তবে তুমি এত অস্থির হয়ে কোথায় যাচ্ছ? বেচওয়ান বলে, মা, টেক কোম্পানির সঙ্গে আমার কোলাবোরেশন হয়নি, সেটা অন্য কেউ নিয়ে গেছে, আমি এসে তোমাকে সব কিছু জানাচ্ছি। এরপর সে চলে যায়। বেচওয়ানের মা বলতে থাকে, এটা কি করে সম্ভব? সব কিছুই ঠিক ছিল, তাহলে হঠাৎ করে অন্য কেউ কি করে নিয়ে গেল? তখন নিনা এসে বলে, এই সব কিছু হয়েছে নানের কারণে। সে নিজের পরিচয় দেয়। সে মনে মনে বলে, ও এটাই সেই ধনী লোকের মেয়ে। সে তার হাত ধরে বলে, তোমাকে দেখেই আমার পছন্দ হয়ে গেছে, তোমাকে আর আমার ছেলেকে খুব সুন্দর মানাবে। তবে আমার ছেলের প্রপোজালের কি হলো সেটা একটু আমাকে ভালো করে বলো তো। নিনা বলে, সেটা নান নিয়ে গেছে, নানের কারণেই এই সব কিছু হয়েছে। বেচওয়ানের মা প্রচণ্ড রেগে যায়। সে বলে, নানকে আমি কখনোই ছাড়বো না। অন্যদিকে বেচওয়ান মিস্টার স্মিথের কাছে আসে। সে বলে, আপনি আমার প্রপোজালটা আরেকবার ভেবে দেখুন,
নয়তো আপনি আমাকে আর কিছু সময় দিন, আমি আপনাকে নতুন একটা প্রপোজাল দেব। মিস্টার স্মিথ বলে, দেখো এমনিতেও তোমার প্রপোজাল আমার তেমন একটা পছন্দ ছিল না, শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ড বারবার আমাকে রিকোয়েস্ট করায় আমি ভেবে দেখতে চেয়েছিলাম, তবে তারপরেও তুমি আমাকে হতাশ করলে। এই বলে সে চলে যায়। বেচুয়ান মনে মনে ভাবতে থাকে, গার্লফ্রেন্ড? সে কি নিনার কথা বলছে? নিনা আমার জন্য এত কিছু করেছে। তখন নিনা সেখানে আসলে বেচুয়ান বলে, মিস্টার স্মিথ বলল, তুমি নাকি আমার জন্য তার কাছে বারবার রিকোয়েস্ট করেছো। সত্যিই কি তুমি আমার জন্য রিকোয়েস্ট করেছো? নিনা মনে মনে ভাবছিল, ও কি পাগল হয়ে গেল নাকি? আমি ওর জন্য এত নিচে নামবো কেন? তবে সে বলে, হ্যাঁ, আমি চেয়েছি যাতে তোমার জীবনে উন্নতি হয়। তুমি আমাকে দোষ দেবে না তো? বেচুয়ান তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে অনেক ভালো রাখবো। নিনা মনে মনে বলছিল, নান, আমাকে দোষ দিও না, আমি আসলে কোনোভাবেই বেচুয়ানকে ছাড়তে চাই না। এরপর নান একটা রেস্টুরেন্টে খাবার খেতে এসেছিল। হঠাৎ করেই সে কারো কণ্ঠ শুনতে পায়। তখন তার মনে পড়ে আগের জন্মে বেচুয়ানকে বাঁচাতে গিয়ে যখন তার পেটে আঘাত লাগে, তখন একজন ডাক্তার তাকে বলেছিল তার গর্ভে একটা অপারেশন করতে হবে, যেটা করলে সে সুস্থ হয়ে যাবে ঠিকই, তবে সে আর কখনোই মা হতে পারবে না। নান তখন অনেক কান্না করছিল, সে এই অপারেশন করতে চাইছিল না। বর্তমানে সে দেখতে পায় এটাই সেই ডাক্তার যে কিনা নিনার সঙ্গে যাচ্ছে, আর নিনা তাকে মামা বলে ডাকছে। নানের বুঝতে বাকি থাকে না তাহলে এই সব কিছুর পেছনেই রয়েছে নিনা। এরপর সে নিনার কাছে যায়। নিনা বলে, তুমি এখানে কি করছো? নান তাকে তার নেকলেস দেখায়। নিনা বলে, আমার নেকলেস তোমার হাতে কেন? নান বলে, তুমি বলবে এটা তোমার আর এটা তোমার হয়ে যাবে। নিনা বলে, অবশ্যই এটা আমার, কারণ এটা লিমিটেড এডিশন। এটা আমার নয় তো এটা কি তোমার নাকি? এত দাম দিয়ে তুমি এটা কিনতে পারবে? এই বলে সে তার হাত থেকে সেটা নিয়ে যায়। নান মনে মনে বলতে থাকে, তার মানে আমার জীবন নষ্ট করেছো তুমি, আমার বাবা মাকে শেষ করেছো তুমি। নিনা, এইবার আর আমি তোমাকে ছেড়ে দেব না। তখনই তার কাছে একটা ফোন আসে, যেখানে একজন বলে, তোমাদের বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে। দেখা যায় বাড়িতে বেইচুয়ানের মা নানের বাবা মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে। সে চিৎকার করে বলছিল, আপনাদের মেয়ে আমার ছেলের পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, তাকে এখনই বলুন বেইচুয়ানের জায়গা ফিরিয়ে দিতে, নয়তো আমি আপনাদেরকে ছাড়বো না। নানের মা বলে, আপনি আমাদের বাড়ি থেকে চলে যান। বেইচুয়ানের মা বলে, যদি না যাই তাহলে আপনি কি করবেন? আমাকে মারবেন? তখনই নান সেখানে আসে। সে তাকে ধাক্কা দিয়ে বলে, আমার মা হয়তো আপনার গায়ে হাত দিতে পারবে না, তবে আমি আপনাকে ছাড়বো না। আপনি যদি আর এক পা বাড়ান আমি আপনাকে খুন করে ফেলবো। বেইচুয়ানের মা তখন হাসতে শুরু করে। সে বলে, তুমি আমার ছেলের যে জায়গাটা নিয়েছো সেটা এখনই তাকে ফিরিয়ে দাও, নয়তো আমি তোমাকে ছাড়বো না। নান বলে, আপনার ছেলে কেন ওই চান্স পায়নি সেটা আপনি তাকে জিজ্ঞেস না করে আমার কাছে কেন এসেছেন? বেইচুয়ানের মা বলে, তুমি দেবে না তাই তো? তাহলে আমিও তোমাদের বাড়ি থেকে যাব না। সে সেখানে বসে কান্নাকাটি শুরু করে। তখন বেইচুয়ান সেখানে চলে আসে। সে বলে, নান, তুমি আমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? নানের মা বলে, বেইচুয়ান, তুমি আবার বড় গলায় কথা বলতে এসেছো? আমার মেয়ে যদি তোমাকে সাহায্য না করতো তুমি আবার বেইজিংয়ে চান্স পেতে। তখন আশেপাশে মানুষ বলতে থাকে, এটা কিন্তু একদম সত্যি কথা, বেইচুয়ানের কখনোই ভালো রেজাল্ট হতো না, একমাত্র নানের সঙ্গে থাকতে থাকতেই তার রেজাল্ট ভালো হয়েছে, আর এখন সে বেইজিংয়ে চান্স পেয়ে নানকেই ভুলে গেছে। বেইচুয়ানের মা বলে, মিথ্যে কথা, তুমি না থাকলেও আমার ছেলে এমনিতেও ভালো রেজাল্ট করতো। বেইচুয়ান তার মাকে চুপ করতে বলে। নান বলে, বেইচুয়ান, আমার সঙ্গে বাইরে আসো। এরপর তারা দুজন বাইরে আসলে নান বলতে থাকে, দেখো তুমি যদি আমার কাছে সরি বলতে চাও তাহলে ভালো করে বলো। নান তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, আর যদি কখনো তোমার মা আমাদের বাড়িতে এসে এরকম ঝামেলা করে তাহলে কিন্তু আমি তোমাকে শুধু একটা থাপ্পড় দেব না। এই বলে সে চলে যায়। বেইচুয়ান মনে মনে বলছিল, গত 13 বছরের সম্পর্কে ও কোনোদিন আমার সঙ্গে চিৎকার করেও কথা বলেনি, আর আজ আমার গায়ে হাত তুললো। ও কি আর সত্যি আমাকে ভালোবাসে না? এরপর সে যখন চলে যাচ্ছিল তখন সে শুনতে পায় একজন ডেলিভারি ম্যান নানকে বলছে, ম্যাডাম, আপনি আপনার বয়ফ্রেন্ডের জন্য যে জুতা অর্ডার করেছিলেন সেটা চলে এসেছে। বেইচুয়ান এটা দেখে মনে মনে বলতে থাকে, মুখে বলে আমাকে ভালোবাসে না, অথচ আমার জন্য জন্মদিনের জুতা আনিয়েছে। আমি দেখি ও কিভাবে আমার সঙ্গে কথা বলতে আসে। এরপর বেইচুয়ানের বার্থডে পার্টি দেখানো হয়, যেখানে নিনা তাকে একজোড়া জুতো উপহার দিয়েছে, যেটা দেখে সবাই অনেক খুশি হয়। তখনই নান সেখানে আসে। সেও তার জন্য একজোড়া জুতাই এনেছে এবং দেখতে একই রকম। বেইচুয়ান বলতে থাকে, তুমি নিনার মতো একই রকম জুতা নিয়ে এসেছো, তুমি আসলে কি করতে চাইছো?
নান বলে, নিনা তুমি এই জুতা জোড়া কত দিয়ে কিনেছো? নিনা বলে, বেশি না, 48,000 টাকা। তোমারটা নিশ্চয়ই আরও দামি। সবাই তখন বলতে থাকে, ও আরও দামি কোথা থেকে কিনবে, ও কি এত ধনী নাকি? বেচুয়ান বলে, তোমরা ওকে এই কথা বলো না। 3 মাস ধরে ও পার্ট টাইম জব করছে শুধুমাত্র এই জুতা জোড়া কেনার জন্য। ওকে এইসব কথা বললে ওর তো খারাপ লাগবে, তাই না? সে মনে মনে বলছিল, এখনও সময় আছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করো, নয়তো আমি এভাবে পদে পদে তোমাকে অপমান করব। নান বলে, তুমি 48,000 টাকা দিয়ে এই জুতা কিনেছো? আমি এই জুতা কিনেছি মাত্র 2,000 টাকা দিয়ে। দেখো, তোমাদের মধ্যে যারা এই জুতা নিতে চাও তারা আমার কাছ থেকে নিতে পারো, বেশি না, মাত্র 2,000 টাকা দাম। বেচুয়ানের তো একজোড়া আছে, তাই আমি এটা অন্য কাউকে বিক্রি করে দেব। এই বলে সে চলে যেতে থাকলে বেচুয়ান তাকে ডেকে বলে, তুমি আমার জন্য কি করেছো বলো? নিনা আমার জন্য মিস্টার স্মিথের কাছে রিকোয়েস্ট করেছে, তুমি আমার জন্য কি করেছো? নান বলে, মিস্টার স্মিথের কাছে রিকোয়েস্ট করেছে নিনা? এই কথা নিনা তোমাকে বলেছে? সে নিনার দিকে তাকিয়ে থাকলে নিনা বলে, আমি নয়তো কে করেছে? তুমি করেছো? নান বলে, দেখো, মিথ্যা কথা বলো ঠিক আছে, তবে ভালোভাবে বলো। দেখো, একসময় মিথ্যা কথায় জড়িয়ে যেও না। এই বলে সে চলে যায়। বেচুয়ান মনে মনে বলতে থাকে, ও এই কথা কেন বলল? সে বলে, নিনা সত্যি কি তুমি মিস্টার স্মিথের কাছে আমার জন্য সুপারিশ করেছিলে? নিনা বলে, তুমি ওর কথা নিয়ে আমাকে সন্দেহ করছো? আমি না করলে কে করেছে বলো? এরপর সে তাকে জড়িয়ে ধরে। পরের সিনে দেখা যায় সে তার বাবাকে বলছে, বাবা তুমি এখনও আমার উপর কেন রেগে আছো? তার বাবা বলে, দেখো, তুমি ওই নান নামে মেয়েটার পিছনে লেগো না। মেয়েটা অনেক বুদ্ধিমতী আর অনেক ভালো, তুমি বরং ওর কাছ থেকে কিছু শেখার চেষ্টা করো। এই বলে সে চলে যায়। নিনার তখন মেজাজ আরও খারাপ হয়ে যায়। সে এরপর এক লোককে ফোন করে বলে, আমি তোমাকে 5 মিলিয়ন টাকা দেব, নানের পুরো পরিবার শেষ করে দাও। এদিকে দেখা যায় নানের বাবা মা তৈরি হচ্ছিল। নান এসে বলে, আপনারা দুজন এত সুন্দর করে সেজে কোথায় যাচ্ছেন? তারা বলে, আরে তুমি ভুলে গেছো, তোমার গ্র্যাজুয়েশনের জন্য আমরা একটা পার্টি রেখেছি, সেটা তো আজকেই। নানের মনে পড়ে আজকেই সেই দিন যেদিন তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে তখন বলে, মা, বাবা, আজকে পার্টি করার কোনো প্রয়োজন নেই। তার বাবা মা বলে, কেন, হঠাৎ করে কি হলো? নান মনে মনে বলছিল, আমি কিভাবে বলবো যে আজকের দিনে তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা? সে তাদের দুজনকে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে বলে, আজ আমরা বাড়ি থেকে কেউ বের হব না, ঠিক আছে? পার্টি আগামীকাল হবে, আমাকে কথা দিন আজ আপনারা কেউ বের হবেন না। তার বাবা মা দুজনেই তখন তাকে কথা দেয় যে আজ তারা বাড়ি থেকে বের হবে না। এরপর পরদিন পার্টির অনুষ্ঠান দেখানো হয়। নানকে তার আত্মীয় স্বজন সবাই অভিনন্দন জানাচ্ছিল। তারা বলে, তোমার বাবা মা এখনো কেন আসেনি? নান মনে মনে বলছিল, তাই তো, এতক্ষণে তো চলে আসার কথা। সে তার বাবা মাকে কল করে, তবে তারা ফোনও ধরে না। একটু পরে সেখানে একটা মহিলা আসে। সে বলে তার আসতে দেরি হয়েছে কারণ ম্যাপেল রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজন স্বামী স্ত্রী সাথে সাথেই মারা গেছে। নানের তখন আত্মা কেঁপে ওঠে। সে সাথে সাথেই সেদিকে দৌড় দেয়। ওই সময় বেচুয়ান আর নিনা এদিকেই আসছিল। নিনা তো মনে মনে অনেক খুশি হয়, তবে বেচুয়ান আশেপাশে মানুষের কাছে যখন এই কথা শুনতে পারে যে ম্যাপেল রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তার নানের বাবা মায়ের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। সে তখন নিনাকে ছেড়ে তার পেছনে দৌড়াতে শুরু করে। এরপর তারা সেই স্পটে আসে। নান প্রচণ্ড কান্না শুরু করে। সে বলে, দ্বিতীয় জন্ম পেয়েও আমি তোমাদেরকে বাঁচাতে পারলাম না, আমি কি করলাম তাহলে? সে অনেক কান্না করছিল। বেচুয়ান ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তাকে দেখছিল। এরপর সে যখনই সিদ্ধান্ত নেয় যে সে তার কাছে যাবে, তখনই দেখা যায় নানের বাবা মা বাইরে দাঁড়িয়ে আছে। নান তাদেরকে দেখে দৌড়ে তাদের কাছে যায় আর তাদেরকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। বেচুয়ান মনে মনে বলছিল, ওই বছর যদি তোমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো তোমার জীবন আরেকটু সুন্দর হতো। তোমার সঙ্গে আমার এখন আর কোনো সম্পর্ক নেই, তাই আমার তোমার কাছে যাওয়া ঠিক হবে না। এরপর সে চলে যায়। পরদিন বেচুয়ান আর নিনা একসঙ্গে একটা রেস্টুরেন্টে আসে। তবে এখানে বেচুয়ান নিনার একটা কথাও শুনছিল না, তার মনোযোগ অন্যদিকে ছিল। নিনা বলে, তোমার কি হয়েছে? তুমি কি আবারও ওই নানের কথা ভাবছো? বেচুয়ান বলে, তুমি এসব কি বলছো? আমি কেন ওর কথা ভাবতে যাব? তখনই পুলিশ সেখানে আসে। তারা বলে, মিস নিনা, আপনাকে একটা মার্ডার কেসের সাসপেক্ট হিসেবে আমাদের সঙ্গে যেতে হবে। নিনা বলে, এটা কি করে সম্ভব? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? তখন নান এসে বলে, এই প্রমাণটা নিশ্চয়ই যথেষ্ট। দেখা যায় এটা ছিল সেই নেকলেসটা যেটা গতকাল রাতে সে ওই অ্যাক্সিডেন্টেই পেয়েছে। বেচুয়ান মনে মনে বলছিল, এটা কি করে সম্ভব? সত্যি কি নিনা নানের বাবা মাকে আগের জন্মে মেরেছিল? সে বলে, তুমি কি সত্যি এই কাজ করেছো?
নীনা বলে, তুমি এসব কি বলছো? গতকাল সারাদিন আমি তোমার সঙ্গেই ছিলাম, আমি কি করে এই কাজ করলাম? বেচন মনে মনে ভাবছিল, ও হয়তো একটু রাগী, কিন্তু তাই বলে এত বড় একটা কাজ করতে পারে না। হয়তো নান প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা কথা বলছে। সে বলে, শুধুমাত্র একটা নেকলেস দেখিয়ে তুমি এত বড় সন্দেহ হিসেবে তাকে ধরে নিয়ে যেতে পারো না? পুলিশ বলে, স্যার ক্ষমা করবেন, তবে আমাদের কাছে আরও কিছু প্রমাণ রয়েছে এবং কনফার্ম করার জন্য এই ম্যাডামকে আমাদের সঙ্গে যেতেই হবে। তারা তাকে ধরে নিয়ে যায়। বেচুয়ান বলে, নান, মনে করে দেখো, একদিন আমি তোমাকে বাঁচিয়েছি, সেই হিসাবেও তুমি নীনাকে ছেড়ে দাও। নান বলে, আমাকে যে বাঁচিয়েছিল সে তুমি ছিলে না, সে ছিল 18 বছরের বেচুয়ান, যে নিষ্পাপ ছিল, ভালো ছিল। তুমি সেই ব্যক্তি নও। বেচুয়ান বলে, তোমার বাবা মা তো ভালোই আছে, তাই না? তাহলে তুমি শুধু শুধু কেন নীনাকে অ্যারেস্ট করাচ্ছ? নান বলে, আমি বুঝতেই পারছি না আমি তোমাকে কি উত্তর দেব। তুমি আমার সঙ্গে আর কথা বলতে এসো না। এই বলে সে চলে যায়। বেচুয়ান মনে মনে বলছিল, দেখে মনে হচ্ছে না যে ও মিথ্যা কথা বলছে, তবে নীনা এরকম একটা কাজ কি করে করতে পারে? এরপর পরদিন নীনা ঘরের জিনিসপত্র ভাঙচুর করছিল, তখন তার বাবা সেখানে আসে। সে বলে, আমি এত টাকা খরচ করে তোমাকে বেল করিয়ে নিয়ে এসেছি, এবার অন্তত একটু ভদ্র হও। তুমি বারবার এরকম ইলিগ্যাল কাজ কেন করতে যাও? তখন নীনার মা সেখানে আসে। সে বলে, মেয়েটার উপর এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো? আমার মেয়েকে কে জেলে দেবে শুনি? সে বলে, মেয়ের বয়স কম, ও এখনও এত কিছু বোঝে না। সে তার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। রবার্ট মনে মনে ভাবছিল, শুধুমাত্র তোমার সম্পদের জন্য আমি তোমার কাছে পড়ে আছি। একবার তোমার সব সম্পদ আমার নামে চলে আসলেই আমি তোমাকে বোঝাবো বাড়ির আসল ক্ষমতাবান কে। পরদিন নান ক্যাম্পাসে হাঁটছিল, তখন নীনা সেখানে আসে। সে তাকে একটা পোস্ট দেখিয়ে বলে, তুমি আমার বয়ফ্রেন্ডকে সিডিউস করতে চাইছো, তুমি একটা মিস্ট্রেস। সে তাকে একটা থাপ্পড় মারতে চায়, তবে নান তার হাত ধরে ফেলে। সে বলে, পাবলিকের সামনে এরকম মানুষকে মারতে চাইছো? তুমি কি আইন ভয় পাও না নাকি? নীনা বলে, আমার বয়ফ্রেন্ডকে সিডিউস করতে চেয়ে এখন আবার তুমি আমাকে আইনের ভয় দেখাচ্ছ? তুমি নান আসলে একটা মিস্ট্রেস। সবাই তখন বলতে থাকে, দেখতে তো মেয়েটা অনেক সুন্দর, কিন্তু এরকম কাজ কি করে করতে পারে? নান বলে, তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার নিজের বয়ফ্রেন্ডকে তুমি নিজে সামলে রাখো, সে কেন আমার কাছে আসে? তখনই বেচুয়ান সেখানে আসে। নীনা বলে, দেখো না, ও তোমাকে সিডিউস করতে চাইছে। আমি বলেছি ও যেন তোমার থেকে দূরে থাকে, এজন্য ও সবার সামনে আমাকে অপমান করছে। বেচুয়ান বলে, একে তো তুমি আমাদের নামে একটা পোস্ট ভাইরাল করে দিয়েছো, তাতে নীনা জেলাস হয়ে গেছে, আর এই কারণেই সে তোমার উপর রাগ দেখাচ্ছে। তাহলে তুমি আবার ওকে অপমান কেন করছো? নান বলে, এই পোস্টটা গতকাল রাত 10টায় করা হয়েছে এবং যে আইপি অ্যাড্রেস থেকে এটা করা হয়েছে সেটা হলো নোভা রেসিডেন্সে। আমার যতদূর মনে আছে তোমার বাড়ির নাম হলো নোভা রেসিডেন্স। বেচুয়ান বলে, নীনা, সত্যি এই পোস্ট তুমি করেছো? তখন দেখানো হয় সত্যি নীনা গতকাল রাতে এই পোস্টটা করেছে এবং মূলত সে চেয়েছে নানকে সবার সামনে মিস্ট্রেস বলে অপমান করতে। নীনা বলে, মিথ্যা কথা, ও আমার নামে মিথ্যা কথা ছড়াচ্ছে। নান বলে, আমি অলরেডি তোমার আইপি অ্যাড্রেসের ছবি পোস্ট করে দিয়েছি, সবাই সত্যিটা এমনিতেই জানতে পারবে। তখন সবাই বলাবলি করতে থাকে, সত্যিই তো এটা নীনাই করেছে, নিজেই নিজের বয়ফ্রেন্ডের নামে পোস্ট করে আবার আরেকটা মেয়েকে মিস্ট্রেস বলতে এসেছে। এই মেয়ে তো আসলেই ভয়ঙ্কর। বেচুয়ান বলে, এটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি, তোমাকে ওকে এভাবে অপমান করতে হবে? নান নান বলে, অবশ্যই করতে হবে। তোমার গার্লফ্রেন্ডকে তুমি সামলাও, সে কেন সবার সামনে আমাকে অপমান করতে এসেছে? এরপর সে সেখান থেকে চলে যায়। সবাই চলে গেলে বেচুয়ান নীনার ওপর চিৎকার করতে শুরু করে। সে বলে, তুমি এরকমটা কেন করলে? একজনের সম্মান নিয়ে খেলা কি খুব ভালো লাগে? নীনা বলে, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার উপর আরেকটা মেয়ের জন্য চিৎকার করছো? বেচুয়ান তখন মনে মনে ভাবে, সত্যিই তো, আমি নানের হয়ে কেন কথা বলছি? 13 বছর পর আমি তো নীনাকেই ভালোবাসবো, ওর সঙ্গেই আমার ভবিষ্যৎ কাটাতে হবে, তাহলে আমি ওকে কেন কষ্ট দিচ্ছি? সে তখন তাকে জড়িয়ে ধরে। এরপর রাতের বেলা বেচুয়ান তার প্রফেসরের সঙ্গে কথা বলছিল। সে বলে, মাস্টার, আজ রাতে আমার স্পিচ দেওয়ার কথা ছিল, তাহলে হঠাৎ করে সেটা ক্যান্সেল কেন করা হলো? তার মাস্টার বলে, কারণ তোমার বাড়ি থেকে একজন ফোন করে বলেছে আজ নাকি তোমার খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তুমি আজ স্পিচ দিতে পারবে না, তাই আমরা সেটা ক্যান্সেল করে দিয়েছি। বেচুয়ান ভীষণ অবাক হয়ে যায় যে তার বাড়ির কে ফোন করে বলল যে আজ রাতে তার কাজ রয়েছে। তখন সে দেখতে পায় মেকআপ রুমে অ্যালেন নামে একটা ছেলে নানের সঙ্গে কথা বলছে। এটা দেখে বেচুয়ান প্রচণ্ড রেগে যায়। সে মনে মনে বলছিল, আমাদের মাত্র ডিভোর্স হয়েছে, আর এখনই তুমি অন্য পুরুষের সঙ্গে এভাবে হেসে খেলে কথা বলছো?
সে যখনই তার সঙ্গে কথা বলতে যাবে তখনই নিনা তাকে ডাক দেয়। এরপরে এরা যখন একসঙ্গে আসছিল তখন নিনা বলে, আজ যদি আমি তোমার স্পিচটা ক্যান্সেল না করতাম তাহলে তুমি তো আমার সঙ্গে দেখাই করতে পারতে না। বেচুয়ান বলে, তুমি আমার স্পিচ ক্যান্সেল করেছো? সে বলে, অবশ্যই, নইলে আমরা একসঙ্গে ডেট করব কিভাবে? বেচুয়ান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একটা গাধা, তুমি আমার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছ। তখনই তারা সামনে নানকে দেখতে পায়, যে খুব সুন্দরভাবে স্টেজে এসেছে এবং সেখানে দাঁড়িয়ে সে আজ রাতের স্পিচ দেয়। বেচুয়ান মনে মনে বলছিল, 13 বছর সম্পর্কে থাকার পরও আমি কোনোদিন ওকে এত কনফিডেন্ট দেখিনি। নান যখন চলে যাচ্ছিল তখন অ্যালেন তাকে স্টেজ থেকে নিতে আসে। এরপর এরা দুজন একসঙ্গে বাইরে আসলে বেচুয়ান এসে বলে, নান, এই ছেলেটা কে? অ্যালেন জিজ্ঞেস করে, এই ছেলেটা কে? নান বলে, ওকে আমি চিনি না, চলো আমরা বল রুমে যাই। বেচুয়ান তার হাত ধরে বলে, তুমি আমার অনুমতি ছাড়া অন্য কারোর সঙ্গে যেতে পারবে না। নান বলে, তুমি আমাকে বলবে তুমি আসলে কোন পরিচয়ে আমাকে আটকাচ্ছ? এরপর সে অ্যালেনের সঙ্গে চলে যায়। আড়াল থেকে নিনা এসব দেখে সে মনে মনে বলছিল, নান, আমি তোমাকে ভালোভাবে বাঁচতে দেব না। এরপর এরা দুজন বল রুমে একসঙ্গে ডান্স করছিল। নিনার এগুলো দেখে একদম সহ্য হচ্ছিল না। সে বেইচুয়ানকে বলে, চলো না আমরাও একসঙ্গে গিয়ে ডান্স করি। তারা একসঙ্গে ডান্স করতে আসে ঠিকই, তবে বেইচুয়ানের নজর ছিল শুধুমাত্র নানের ওপরে। হঠাৎ নান পড়ে যেতে চাইলে বেইচুয়ান সেদিকে যেতে চায়। নিনা এটা সহ্য করতে না পেরে ইচ্ছে করে নানকে একটা ধাক্কা দেয়। তখন অ্যালেন তাকে ধরে ফেলে। নান অ্যালেনকে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। এসব দেখে বেইচুয়ান বলে, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। এরপর তারা দুজন একসঙ্গে বাইরে কথা বলতে আসে। বেচুয়ান বলে, তুমি জানো ওই ছেলেটা তোমাকে পছন্দ করে, ইচ্ছে করে ও তোমার আশেপাশে ঘুরছে, তারপরেও কেন তুমি ওর সাথে আছো? সে বলে, আমি ওর সাথে থাকবো না, তাহলে কি তোমার সাথে থাকবো? বেচুয়ান বলে, অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে, কারণ আমি তোমার স্বামী। নান বলে, তুমি কি ভুলে গেছো? আমরা এখন 13 বছর আগে আছি, এখন তুমি আমার স্বামী নও, আর এই জীবনে তুমি কখনোই আমার স্বামী হতে পারবে না। এই বলে সে চলে যায়। নান ভেতরে আসলে একজন ওয়েটার ইচ্ছে করে তার গায়ে ওয়াইন ফেলে দেয়। এরপর বলে, ম্যাডাম, আপনার ড্রেস নষ্ট হয়ে গেছে, চলুন আমি আপনাকে চেঞ্জিং রুমে নিয়ে যাই, সেখানে গিয়ে আপনি অন্য একটা ড্রেস পরতে পারবেন। নান তার সাথে চলে যায়। তখন নিনা ফোনে একজনকে বলে, নান অলরেডি চেঞ্জিং রুমে গেছে, তোমরাও সেখানে যাও। এরপর সে মনে মনে বলছিল, এইবার আমি তোমার রেপুটেশন একেবারে শেষ করে দেব। একটু পর দেখা যায় নান যখন চেঞ্জিং রুমে ছিল তখন সেখানে কতগুলো লোকেরা চলে আসে। নানের মনে পড়ে এই লোকগুলোই 1 বছর আগে তাকে আরেকদিন হ্যারেস করেছিল। সে তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে বেইচুয়ানের অনেক খারাপ লাগছিল। একটা মেয়ে বলতে থাকে, আমি একটু আগে চেঞ্জিং রুমের সামনে দিয়ে আসলাম, তখন শুনলাম ভেতরে কেমন যেন শব্দ হচ্ছে, আমার তো মনে হচ্ছে ভেতরে অন্য কিছু চলছে। এসব শুনে নিনা বলে, একটু আগে চেঞ্জিং রুমে নান গিয়েছে, কিন্তু নান তো এরকম কাজ করতে পারে না। বেইচুয়ান এই কথা শুনেই চেঞ্জিং রুমের দিকে যেতে থাকে। দেখা যায় সেখানে একসাথে অনেক লোক এসেছে। কিছু ছেলেরা তো মোবাইল ফোন বের করে রেকর্ড করতে শুরু করে। তখন সেখানে তাদের প্রফেসর চলে আসে আর বলে যে এখানে কি হয়েছে। তখন একটি মেয়ে বলে যে ভেতরে নান রয়েছে আর হয়তো এখানে কোনো আজে বাজে কাজ চলছে। প্রফেসর দরজা খুলতে বলে। তখন বেইচুয়ান বলে, মাস্টার, আমাদের এরকম করা ঠিক হবে না, এতে একটা মেয়ের ইমেজ নষ্ট হয়ে যাবে। তবে নিনা কোনো কথা না শুনে দরজা খুলে দেয় আর দেখা যায় ভেতরে ওইসব লোকেরা নানের শরীর ম্যাসাজ করে দিচ্ছে। প্রফেসর জিজ্ঞেস করে, এগুলো কি হচ্ছে? নান বলে, প্রফেসর, এরা হলো সেই সব গুন্ডা যাদেরকে বেইচুয়ানের গার্লফ্রেন্ড আমার রেপুটেশন নষ্ট করার জন্য ভাড়া করেছে। নিনা বলে, মিথ্যে কথা। তখন নান তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, একই কাজ বারবার করতে কি ভালো লাগে? বেইচুয়ান বলে, তুমি এসব কি বলছো? নিনা এরকম কাজ করতে পারে না। তখন ওই সব লোকেরা স্বীকার করে নেয় যে নিনাই তাদেরকে ভাড়া করেছে এবং সে তাদেরকে অনেকগুলো টাকাও দিয়েছে। প্রফেসর এটা শুনে অনেক বেশি রেগে যায়। সে বেইচুয়ানকে বলে, তুমি বেইজিংয়ের ইউনিভার্সিটিতে তোমার এরকম বাজে একটা গার্লফ্রেন্ডকে নিয়ে কেন এসেছো? এরপর থেকে তুমি আর কখনোই বাইরের কোনো মানুষ আনতে পারবে না। আমি তোমাকে অনেক ভালো একটা ছেলে মনে করেছিলাম, কিন্তু তুমি আমাকে অনেক হতাশ করেছো। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় আসলে নান অনেক দিন থেকেই সেলফ ডিফেন্স শিখছে, আর এই কারণেই সে এই সব গুন্ডাদেরকে মারতে পেরেছিল। একটু পর বেইচুয়ান রাগ করে চলে যাচ্ছিল। তখন পেছন পেছন নিনা তাকে ডাকছিল। বেইচুয়ান বারান্দার সামনে দাঁড়ালে দেখতে পায় নিচে অ্যালেন আর নান কথা বলছে। এরা দুজন বেশ হাসি খুশি কথা বলছিল। এসব দেখে বেইচুয়ান মনে মনে বলছিল, আমি তো ওকে ভালোবাসি না, তাহলে আমার এত কষ্ট কেন হচ্ছে?
নিনা বলে, তুমি ওকে নিয়ে এখনো ভাবছো? তুমি কি এখনো ওকে ভালোবাসো? তুমি তো বলেছিলে আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে ভালোবাসো। তখন বেইচুয়ান মনে মনে বলে, সত্যি কথা, 13 বছর পর ওর সঙ্গেই আমার সম্পর্ক হবে, ওর সঙ্গেই আমার ভবিষ্যৎ কাটাতে হবে। এরপর সে আবারও তাকে জড়িয়ে ধরে। তখন দেখা যায় অ্যালেন আর নিনা নিজেদের মধ্যে ইশারা করছে, অর্থাৎ এরা দুজন মিলে কিছু একটা প্ল্যান করছে। এরপর দেখা যায় ল্যাবরেটরিতে নান একটা নতুন ফর্মুলা তৈরি করেছে। সে ভীষণ খুশি ছিল, কারণ বলা হয়েছিল এই ফর্মুলাটা যে তৈরি করতে পারবে সে বিদেশ গিয়ে লেখাপড়া করার সুযোগ পাবে। তখনই একটা মেয়ে এসে বলে প্রফেসর তাকে ডেকেছে, তাই সে ওই রিপোর্টটা নিজের লকারে রেখে সেখান থেকে চলে যায়। তবে একটু পর অ্যালেন সেখানে আসে। সে লকার থেকে রিপোর্ট বের করে আর বলতে থাকে, তুমি সত্যিই এই ফর্মুলা তৈরি করে ফেলেছ? তবে তুমি বিদেশ যাওয়ার আশা করো না, কারণ বিদেশ যাব একমাত্র আমি। এদিকে নিনার বাবা মা আজ খুবই খুশি ছিল, কারণ আজ প্রথমবার নিনা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে আসছে। একটু পর দেখা যায় সেখানে বেইচুয়ান এসেছে। নিনা খুশি হয়ে তাকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। তবে এটা দেখে নিনার বাবার হাত থেকে কাচের গ্লাস পড়ে যায়। সে বলতে থাকে, অসম্ভব, আমি এটা কখনোই মেনে নেব না। এরপর বেইচুয়ান যখন চলে যাচ্ছিল তখন নিনা বলে, আমি বুঝতে পারছি না, বাবা তো তোমাকে অনেক পছন্দ করতো, তাহলে হঠাৎ করে কেন আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না? বেইচুয়ান কল্পনা করে একটু আগে রবার্ট তাকে 5 মিলিয়ন টাকা দিতে চেয়েছে। সে বলেছে, এই টাকা নিয়ে তুমি বিদেশ চলে যাও, তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো। বেইচুয়ান বলে, আমি জানি আমি আপনাদের পরিবারের সমান নই, তবে আপনি চিন্তা করবেন না, আমি ভবিষ্যতে অনেক ধনী হব। রবার্ট বলে, গরিব মানুষ যতই চেষ্টা করুক না কেন সে কখনোই বড় হতে পারবে না, তাই তুমি আমার টাকা নিয়ে আমার মেয়েকে ছেড়ে চলে যাও, কারণ তুমি তার যোগ্য না। বর্তমানে বেইচুয়ান নিনাকে বলে, দেখো, এখন আমি তোমার সমান না, যেদিন আমরা দুজন সমান স্ট্যাটাসে উঠতে পারবো সেদিন আমরা দেখা করব। এই বলে সে চলে যায়। এরপরে নিনার মা রবার্টকে বলছিল, তোমার কি সমস্যা? মানছি ছেলেটা গরিব, তবে আমরা সাহায্য করলেই তো ছেলেটা বড়লোক হয়ে যাবে, তাহলে তোমার কি সমস্যা? তুমি কেন মেনে নিচ্ছ না? কিন্তু রবার্ট বলে, এটা অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। সে ভীষণ রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। নিনার মায়ের মনে তখন সন্দেহ হয়, কারণ রবার্ট সবসময় নিনাকে অনেক সাপোর্ট করে, তাহলে এইবার কেন এত অসম্মতি জানাচ্ছে? সে তখন তার লোককে বেইচুয়ানের ব্যাপারে সব কিছু খোঁজখবর করতে বলে। এরপর পরদিন ইউনিভার্সিটিতে দেখা যায় মিস্টার রবার্টের একজন অ্যাসিস্ট্যান্ট এসেছে আবারও বেইচুয়ানের সঙ্গে দেখা করতে। সব স্টুডেন্টরা বলাবলি করছিল, ওই লোক তার মেয়ে আর বেইচুয়ানের সম্পর্ক মেনে নিতে চাইছে না, তাহলে সে বেইচুয়ানকে সাহায্য কেন করতে চাইছে? এটা বলে তারা চলে যায়। নান মনে মনে ভাবতে থাকে, সত্যিই তো, কোনো মেয়ের বাবা যদি কোনো ছেলেকে পছন্দ না করে সে তাকে আরও নিচে নামাতে চাইবে বা সে তার সঙ্গে খারাপ ব্যবহার করবে। তবে নিনার বাবা বেইচুয়ানকে সাহায্য করতে চাইছে, সে তাকে টাকা অফার করছে। সে একজন ভালো বাবার মতো ছেলেকে সঠিক পথ দেখিয়ে দিচ্ছে। তখন তার মনে পড়ে একদিন সে তার শাশুড়িকে শুনেছিল রবার্টকে বলতে, দেখেছো আমাদের ছেলে এখন কত বড় হয়েছে। নান এবার স্পষ্ট বুঝে যায় যে রবার্টই বেইচুয়ানের আসল বাবা। সে বলতে থাকে, বেইচুয়ান, যেদিন তুমি জানতে পারবে তোমার গার্লফ্রেন্ডের বাবা আসলে তোমার নিজের বাবা, তখন তোমার কেমন লাগবে? এদিকে ওই অ্যাসিস্ট্যান্ট বেইচুয়ানকে বলছিল, স্যার সাইন করে দিন, এতে আপনি সহজে বিদেশ চলে যেতে পারবেন। তবে বেইচুয়ান সরাসরি না করে দেয়। সে বলে, আপনার চেয়ারম্যানকে গিয়ে বলে দেবেন আমি নিজের দক্ষতায় উপরে উঠব, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। এই বলে সে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এই কথা যখন নিনার বাবাকে বলে তখন সে প্রচণ্ড রেগে যায়। সে রেগে বলতে থাকে, আমি তোর নিজের বাবা, আমি কি তোর খারাপ চাইব? এই কথা নিনার মা শুনে ফেলে। সে মনে মনে বলতে থাকে, রবার্ট, তোমার একটা অবৈধ ছেলে আছে, আমি তোমাকে আর তোমার ছেলেকে কখনোই ছাড়ব না। এরপর নিনা বেইচুয়ানের পেছন পেছন যাচ্ছিল। সে বলে, তুমি আমার বাবার প্রপোজাল কেন অ্যাকসেপ্ট করছো না? বাবা তো তোমাকে সাহায্যই করতে চাইছে। আড়াল থেকে এদেরকে নান দেখতে পায়। বেইচুয়ান বলে, নিনা তুমি চলে যাও, এই জীবনে আমি কখনোই কোনো মেয়ের সাহায্য নিয়ে উপরে উঠব না। এটা শুনে নান হাসতে থাকে। এরপর নিনা চলে যায়। বেইচুয়ান এসে বলে, কি ব্যাপার, আমাকে আর নিনাকে ঝগড়া করতে দেখে তোমার নিশ্চয়ই অনেক খুশি হচ্ছে। তুমি চিন্তা করো না, 5 মিলিয়ন আমার কাছে কোনো ব্যাপারই না। 5 মিলিয়ন টাকা আমার একদিনের কামাই। নান বলে, অবশ্যই, তুমি অনেক বড় কোম্পানির একজন সিইও, 5 মিলিয়ন টাকা তোমার কাছে কি বলো তো? তবে তুমি ভুলে যেও না, এখন আমরা 13 বছর আগে আছি, এখন তুমি কোনো কোম্পানির সিইও নও, তাই 5 মিলিয়ন তো দূরে থাক, 5 টাকাও ইনকাম করা এখন তোমার জন্য অনেক কঠিন। এরপর সে চলে যাওয়ার সময় বলে, আরেকটা কথা আমি তোমাকে আগেই বলে রাখছি,
নিনার থেকে একটু দূরে থাকো, কারণ যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন তোমারই সব থেকে বেশি কষ্ট হবে, নিজের প্রতি তোমার ঘৃণা চলে আসবে। এই বলে নান চলে যায়। এরপর বেইচুয়ান নিজের ঘরের সিঁড়ির সামনে বসে ড্রিঙ্ক করছিল আর নানের কথা মনে করছিল, কিভাবে আগের জন্মে সে আর নান একসঙ্গে কত সুন্দর জীবন কাটাতো। সে বলতে থাকে, আমি যদি নানকে কষ্ট না দিতাম, তাকে ধোঁকা না দিতাম, তাহলে হয়তো আমার এই জীবনটাও সুন্দর হতো। তখনই সেখানে নিনা চলে আসে, তবে বেইচুয়ান তাকে নান মনে করে। সে তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে, তুমি আমাকে ভালোবাসো। নিনার ভীষণ রাগ হচ্ছিল যে এখন পর্যন্ত বেইচুয়ান নানকে ভুলতে পারছে না। সে তখন মনে মনে বলে, আজ এমন একটা কাজ হবে যে এরপর তুমি আর কখনোই নানের কাছে যেতে পারবে না। পরদিন সকালে বেইচুয়ান যখন ঘুম থেকে ওঠে তখন সে পাশে নিনাকে দেখতে পায়। সে বলে, তুমি আমার এখানে কি করছো? নিনা বলে, গতকাল রাতে আমাদের মধ্যে সব কিছুই হয়ে গেছে। বেইচুয়ান তাকে সরিয়ে দিয়ে বলে, আমি ড্রাঙ্ক ছিলাম। নিনা বলে, মানে কি? তুমি কি আমার দায়িত্ব নেবে না? সে তখন তাকে ধরে বলে, না না, আসলে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, আমি তোমার দায়িত্ব নেব। সে মনে মনে বলছিল, 13 বছর পর এমনিতেও তো আমার ওর সঙ্গে সম্পর্ক হয়, এবার না হয় একটু আগেই হলো, কিন্তু আমার এত খারাপ কেন লাগছে? এরপর ইউনিভার্সিটির একটা অনুষ্ঠান দেখানো হয়, যেখানে আজ অ্যানাউন্স করা হবে যে কোন কেমিস্ট্রির ছাত্র বিদেশ গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। নিনা নানকে বলে, তুমি এসেছো, তুমি কি জানো না যে এই সুযোগটা কে পাচ্ছে? নান বলে, এখনও কোনো কিছু অ্যানাউন্স হয়নি, তুমি আগেই এত খুশি কেন হচ্ছ? বেইচুয়ান বলে, নিনা, তুমি মানুষকে নিয়ে চিন্তা করা বাদ দাও, নিজের চিন্তা করো। এরপর নান নিজের সিটে গিয়ে বসে। একটু পর প্রফেসর এসে বলে, এইবার কেমিস্ট্রি ল্যাব থেকে যেই স্টুডেন্ট বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছে তার নাম হলো অ্যালেন। অ্যালেন স্টেজে যাওয়ার সাথে সাথেই দেখা যায় বড় স্ক্রিনে অ্যালেনের সেই ভিডিও ফুটেজ চলতে থাকে, যেখানে সে ওই রিপোর্ট চুরি করেছিল আর নিজেই বলছিল যে এই রিপোর্ট দেখিয়ে সেই বিদেশ যাবে। অ্যালেন তখন নানের দিকে তাকায়। ওই সময় দেখানো হয় আসলে নান নিজেই এই ভিডিওটা রেকর্ড করেছিল। বর্তমানে প্রফেসর ভীষণ রেগে যায়। সে বলে, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি এরকম একটা কাজ করবে। সে বলে দেয়, অ্যালেন বিদেশ তো যেতে পারবেই না, বরং এই ইউনিভার্সিটি থেকে তাকে এক্সপেল করা হবে। এসব দেখে নিনা চলে যেতে থাকলে নান তার হাত ধরে। সে বলে, তুমি সত্যিটা সবাইকে বলবে না? বেইচুয়ান বলে, মানে কি? ও কি করেছে? নিনা বলে, আমি কিছুই করিনি। নান বলে, ও তো আর বলার সাহস পাবে না, আমি বলছি। অ্যালেন ক্লাস 8 থেকে তোমাকে পছন্দ করে, হঠাৎ করে সে আমাকে কিভাবে পছন্দ করতে শুরু করলো? এর নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। মূলত তুমিই তাকে আমার পেছনে পাঠিয়েছো আমার জীবন নষ্ট করে দেওয়ার জন্য, তাই তো? এরপর সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। নিনা বেইচুয়ানকে আটকাতে চাইলে বেইচুয়ান বলে, আমি ভাবতে পারিনি তুমি যে এতটা খারাপ। সেও সেখান থেকে চলে যায়। এরপর নানকে একজন টিচার বলে, তোমার রিসার্চের রেজাল্টের কারণে তোমাকে আমরা বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। নান ভীষণ খুশি ছিল। তবে দেখা যায় ওই টিচার বেইচুয়ানকেও বিদেশ যাওয়ার সুযোগ দিচ্ছে। এটা দেখে নান অনেক অবাক হয়ে যায়, কারণ আগের জন্মে তো বেইচুয়ান বিদেশ যাওয়ার কথা ছিল না। এদিকে দেখা যায় রবার্ট একজনের সঙ্গে ফোনে কথা বলছিল। সে বলছিল, বেইচুয়ানকে বিদেশ পাঠানোর সিদ্ধান্তের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে এই কথা নিনা শুনে ফেলে। সে এসে বলে, বাবা, তুমি বেইচুয়ানকে বিদেশ পাঠাচ্ছ? তাহলে তো ও আর নান একই ইউনিভার্সিটিতে পড়বে। আমি এটা কোনোভাবেই মেনে নেব না। তুমি এখনই তাকে ফোন করে এটা ক্যান্সেল করতে বলো। নিনার বাবা বলে, তুমি যত যাই করো না কেন, বেইচুয়ানের সঙ্গে তোমার ভবিষ্যৎ কোনোভাবেই সম্ভব না। নিনা বলে, তুমি অলরেডি অনেক দেরি করে ফেলেছো, কারণ আমরা অলরেডি একসঙ্গে রাত কাটিয়ে ফেলেছি। এই কথা শুনে তার বাবা তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, জানোয়ার, তুই এই কাজ কিভাবে করলি? তবে সে তখন অনেক অসুস্থ হয়ে যায় আর এরপর ঘরে চলে যায়। নিনা মনে মনে বলছিল, আমি কোনোভাবেই বেইচুয়ান আর নানকে একসাথে আসতে দিতে পারবো না। যদি নান মরে যায় তাহলে তো বেইচুয়ানকে কেউ কেড়ে নিতে পারবে না, তাই না? অন্যদিকে বেইচুয়ান নতুন আরেকটা রিপোর্ট এনে মিস্টার স্মিথকে দেখায়। সে বলে, আপনি আমার এই রিপোর্টটা দেখুন, আমার বেশি টাকার প্রয়োজন নেই, আপনি মাত্র 5 মিলিয়ন টাকা ইনভেস্ট করলেই হবে। মিস্টার স্মিথ বলে, 5 মিলিয়ন টাকা? আমার টাকা কি গাছে ধরে নাকি? এই বলে সে রাগ করে চলে যায়। তখন সেখানে রবার্ট আসে আর রবার্ট বলে, চলো আমরা একসঙ্গে কথা বলি। এদিকে নানের ল্যাবরেটরিতে নিনা এসেছে। নান বলে, তুমি এখানে কি করছো? এটা ল্যাবরেটরি, এখানে সাধারণ মানুষের আসা নিষেধ। নিনা বলে, তুমি আর বেইচুয়ান একসঙ্গে বিদেশ যাচ্ছ, তুমি নিশ্চয়ই অনেক খুশি। অন্যদিকে দেখানো হয় বেইচুয়ান অনেক মন খারাপ করেছিল। সে বলতে থাকে, আমি আর নিনা একই বাবার সন্তান, এটা কিভাবে সম্ভব?
তখন দেখানো হয় রবার্ট তাকে বলেছে, তুমি আর নিনা কখনোই একসাথে থাকতে পারবে না, কারণ নিনা আর তুমি আমারই ছেলে মেয়ে। বেচুয়ান বলে, আঙ্কেল, আমার বাবা ছোটবেলায় মারা গেছে। আমি জানি আপনি নিনার সঙ্গে আমাকে দেখতে পারেন না, কিন্তু তাই বলে এরকম মিথ্যা কথা বলবেন না। রবার্ট তখন তাদের ডিএনএ রিপোর্ট দেখায়। বর্তমানে বেচুয়ান ভাবছিল, আমি এমন কি অন্যায় করেছি যে উপরওয়ালার আমাকে এইভাবে শাস্তি দিতে হচ্ছে। তখন তার মনে পড়ে নান তাকে বলেছিল নিনার কাছ থেকে একটু দূরে থাকো, কারণ যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন তোমার নিজের উপরেই ঘৃণা চলে আসবে। বেচুয়ান বুঝতে পারে তার মানে নান এই বিষয়ে আগেই জানতো। সে তখন নানের সঙ্গে কথা বলার জন্য তার ল্যাবে চলে আসে। তবে তখন সে দেখতে পায় ভেতরে নিনা আর নান কথা বলছে। নিনা বলে, দেখো নান, আমি জানি তুমি এখনও বেচুয়ানকে পছন্দ করো, কিন্তু কী লাভ বলো, ও তো আমাকে ভালোবাসে। তুমি ওর জন্য মিস্টার স্মিথের কাছে গিয়ে বারবার সুপারিশ করেছো, কিন্তু আমি একবার বলেছি যে বেচুয়ানের জন্য আমি সুপারিশ করেছি, ও আমার কথাই বিশ্বাস করেছে। নান বলে, ওর মাকে তুমি আমাদের বাড়িতে পাঠিয়েছো ঝামেলা করার জন্য, ওই সব গুন্ডাদের তুমি আমার কাছে পাঠিয়েছো আমার রেপুটেশন নষ্ট করার জন্য। আমার বাবা মায়েরও তুমি অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছো, তাই না? নিনা বলে, হ্যাঁ, এই সব কিছু আমি করিয়েছি, কিন্তু তাতে কী লাভ, তুমি এর প্রমাণ কোনোদিনও পাবে না। আমি আসলে কি চেয়েছিলাম জানো? তোমার রেপুটেশন একদম নষ্ট করে তোমার গর্ভ নষ্ট করে দিতে চেয়েছিলাম, যাতে তুমি আর কোনোদিন মা হতে না পারো। নান বলে, তুমি স্বীকার করছো? নিনা বলে, অবশ্যই আমি স্বীকার করছি। বেইচুয়ানের সঙ্গে আমি এতদিন ধরে আছি, তবে তারপরও ও সব সময় তোমার কথাই ভাবে। কেন? আমি যখন তোমাকে একেবারে ইউজলেস বানিয়ে দিতে পারবো, তখনই একমাত্র ও আমার কাছে ফিরে আসবে। একমাত্র তুমি মারা গেলেই ও আমার কাছে থাকবে। এরপর সে হাতে অ্যাসিড তুলে নেয়। নান বলে, এখানে চারদিকে সার্ভিলেন্স ক্যামেরা আছে, তুমি এগুলো করে পার পেয়ে যাবে না। সে বলে, তো কি হয়েছে, আমার বাবার অনেক টাকা আছে, একটা জীবন গেলে সেটা আমি সহজেই কভার করে ফেলতে পারবো। সে ওই অ্যাসিড ছুঁড়ে দিতে চায়, তবে তখন বেইচুয়ান এসে নানকে জড়িয়ে ধরে। এতে ওই অ্যাসিড তার পিঠে লেগে যায়। সকল স্টুডেন্টরা সেখানে চলে আসে আর চিৎকার করতে শুরু করে। নিনা সেখান থেকে পালিয়ে যায়। বেইচুয়ান 3বার সরি বলে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে সামনে নানকে দেখতে পায়। নান তার জ্ঞান ফেরা দেখে সেখান থেকে উঠে চলে যেতে চায়, তবে বেইচুয়ান তার হাত ধরে বলে, আমি জানতাম না নিনা যে এত খারাপ, তুমি আবার আমার কাছে ফিরে আসো, আমাকে আরেকটা সুযোগ দাও। নান বলে, তুমি কি আমাকে এত বোকা মনে করো? এক ভুল আমি বারবার করব? এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিনা প্রচণ্ড ভয় পাচ্ছিল। সে বলতে থাকে, আমি একটা মানুষকে মেরে ফেলেছি, আমি বেইচুয়ানকে মেরে ফেলেছি। তার মা এসে বলে, না, বেইচুয়ানের কিছুই হয়নি, সে সুস্থ আছে। নিনা বেইচুয়ানের কাছে যেতে চাইলে তার মা তাকে থাপ্পড় মারে। সে বলে, তুমি ওর কাছে যেতে পারবে না। তবে নিনা তার মায়ের কথা শোনে না, সে বেইচুয়ানের কাছে চলে যায়। এরপর বেইচুয়ান নানের বাড়ির সামনে এসে তাকে ডাকছিল। তার মা বলে, তুই এখনও অসুস্থ, চল আমরা বাড়ি চলে যাই। তবে বেইচুয়ান বলে, না, নানের কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। নান দরজা খুললে বেইচুয়ান বলে, আমি জানি আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। নান বলে, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। বেইচুয়ান বলে, তুমি আমাকে ভালোবাসো, তুমি এতটা হার্টলেস আমি বিশ্বাস করি না। তখন নানের বাবা মা এসে বলে, তুমি যখন নিনাকে নিয়ে আমাদের মেয়েকে চিট করেছো তখন তুমি হার্টলেস ছিলে না? নান এতে ভীষণ অবাক হয়ে যায় যে বেইচুয়ান যে তাকে চিট করেছে এই কথা তার বাবা মা কী করে জানলো। তখন দেখানো হয় আসলে তাদের বাবা মায়ের আগের জন্মের স্মৃতিগুলো গতকাল রাতে তাদের মনে পড়েছে। আগের জন্মে নান কি কি কষ্ট করেছে তা তাদের বাবা মা নিজের চোখে দেখতে পেয়েছে। তারা তখন বলতে থাকে, তুমি কি ভেবেছো আমাদের মেয়েকে আমরা আবারও কষ্ট পেতে দেব? বেইচুয়ান তখন সামনে আসে। সে বলতে থাকে, আঙ্কেল, আন্টি, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু আমাকে আরেকটা সুযোগ দিন, আমাকে ওর কাছে ক্ষমা চাওয়ার আরেকটা সুযোগ দিন, আমাকে প্রায়শ্চিত্ত করার আরেকটা সুযোগ দিন। এই বলে সে মাটিতে বসে পড়ে। তখন তার মা এসে বলে, তুই এসব কি করছিস? তোর সঙ্গে তোর গার্লফ্রেন্ড নিনা, যে কিনা এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে, তুই এই লোকের সামনে কেন মাথা নত করছিস? সে নানকেই অনেক গালাগাল করছিল। তখন নিনা এসে বেইচুয়ানকে বলতে থাকে, যদি নান তোমার সঙ্গে না আসে আমি তো আছি তোমার সাথে, তুমি কেন ওর পেছনে পড়ে আছো? সে তখন নানকে বলে, তুমি নিজেকে কি মনে করছো? তোমার কারণেই বেইচুয়ান আমার থেকে দূরে সরে যাচ্ছে। তখন বেইচুয়ানের মা বলে, নিনা, তুমি চিন্তা করো না, আমার ছেলে তোমাকেই ভালোবাসে। নান তখন হাসতে থাকে। সে বলে, আন্টি, আপনি হয়তো এখনও নিনার বাবার পরিচয় জানেন না, তাই না? বেইচুয়ান তাকে থামতে বলে। নান বলে, নিনার বাবার নাম রবার্ট, এই নামটা নিশ্চয়ই আপনার কাছে খুব পরিচিত। বেইচুয়ানের মা তখন বেইচুয়ানকে মেরে বলে, তুই এই কাজ কি করে করতে পারিস? রবার্ট তো তোর নিজের বাবা,
তুই তার আরেক ঘরের মেয়ের সঙ্গে কি করে সম্পর্ক করতে পারিস? এরপর সে নিনাকে গিয়ে একটা থাপ্পড় মারে। সে বলে মা আর মেয়ে একই রকম হয়েছে। সে নিনাকে আরও মারতে যেতে চাইলে নিনা একটা চাকু দিয়ে বেইচুয়ানের মাকে আঘাত করতে যায়। তবে বেইচুয়ান তার মাকে সরিয়ে দিলে সেই আঘাতটা তার একদম মেইন পয়েন্টে লাগে। নিনা তখন হাসতে শুরু করে। সে বলে নান, যেই জিনিস আমি পাবো না সেটা তুমিও পাবে না। এরপর তাকে সেখানকার লোকেরা নিয়ে যায়। বেইচুয়ান বলতে থাকে নান, তোমার ঋণ আমি পরিশোধ করে দিয়েছি। এই বলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় নিনার মায়ের কাছে তার একজন লোক এসে বলে, ম্যাডাম, আমরা জানতে পেরেছি রবার্টের আপনার সঙ্গে বিয়ে হওয়ার আগে আরেকটা মহিলার সঙ্গে সম্পর্ক ছিল এবং সেই ঘরে তাদের একটা ছেলেও ছিল যার নাম বেইচুয়ান। রবার্ট এত বছর ধরে প্রতি মাসেই বেইচুয়ানের খরচ হিসেবে সেখানে টাকা পয়সা দেয়। নিনার মা বলতে থাকে, এই লোকও আমাকে ধোঁকা দিল। রবার্ট, আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ তুমি দেখতে আমার ফার্স্ট লাভের মতো ছিলে, কিন্তু তুমিও যেহেতু আমাকে ধোঁকা দিলে তাহলে আমি তোমাকে ছাড়বো না। সে তার লোককে বলে দেয় এখনই বোর্ড মিটিং ডাকতে এবং রবার্টকে কোম্পানির চেয়ারম্যান থেকে সরিয়ে দিতে। ওই অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, ম্যাডাম, নিনা বেইচুয়ানকে এমন জায়গায় আঘাত করেছে, বেইচুয়ান এখন একেবারে অক্ষম পুরুষ হয়ে গেছে। এটা শুনে নিনার মা হাসতে থাকে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এই সব কথাই রবার্ট শুনতে পায়। সে বলে, তোমাকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার সম্পদের জন্য। তোমার মেয়ে আমার ছেলেকে একেবারে শেষ করে দিয়েছে, তাই তোমার মেয়েকেও আমি ছাড়বো না। আমিও ওর মা হওয়ার ক্ষমতা নষ্ট করে দেব। এরপর আমাদেরকে একটা নিউজের রিপোর্ট শোনানো হয়, যেখানে বলা হচ্ছিল রবার্ট নিজের মেয়ের মায়ের ক্ষমতা নষ্ট করার জন্য লোক ভাড়া করেছিল এবং সে এতগুলো বছর ধরে অনেক অন্যায় কাজ করেছে, তাই তাকে গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে কোম্পানির বিভিন্ন অপকর্মের জন্য নিনার মাকেও গ্রেফতার করা হয়। এরপর নান যখন ক্যাম্পাসে হাঁটছিল তখন একটা ছেলে আর একটা মেয়েকে বলছিল, শুনেছিস রবার্টের যে মেয়ে নিনা, সে নাকি তার নিজের মেয়ে নয়, সে আসলে তার স্ত্রীর এক্সের মেয়ে। 20 বছর ধরে সে তার বউয়ের এক্সের মেয়েকে লালন পালন করেছে। তবে আমি বুঝলাম না তাদের কোম্পানির দুর্নীতির ব্যাপারে কে রিপোর্ট করলো। তখন দেখানো হয় আসলে নানই এই সব কিছু রিপোর্ট পুলিশের হাতে দিয়েছে। নান বলতে থাকে, অবশেষে আমার অতীত শেষ হয়েছে, এইবার আমার জীবন আমি নিজের মতো করে চালাবো। এরপর সে তার বাবা মায়ের কাছে যায়। তখন দেখানো হয় তার বাবা মা আগের জন্মে যখন গাড়ি ব্রেক ফেল হয়ে গিয়েছিল তখন তারা দোয়া করছিল যেন তাদের মেয়ে ভালো থাকে। বর্তমানে নান বলতে থাকে, তার মানে মা বাবার দোয়ার কারণেই আমি আবার পুনর্জন্ম পেয়েছি। সে তার মাকে জড়িয়ে ধরে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।